আমরা আজকে একটা নতুন জিনিস দিতেছি যেটা আইআর এর সাথে খুব সংশ্লিষ্ট, সেটা হলো ফার্মি রেজোন্যান্স ইন আইআর। এটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে একটা আইআর ব্যান্ড, মনে করো কার্বনিল গ্রুপ, ধরো 1705 আছে, কিন্তু দেখা যায় যে এনএমআর এর মতো ডাবলেটের মতো দুইটা লাইন আছে, দুইটা ব্যান্ড আছে। এইটাকেই বলা হয় ফার্মি রেজোন্যান্স। আমি এখানে ইংরেজিতে যেটা সংজ্ঞা ভাবে লেখার চেষ্টা করছি, the interactions which occur between fundamental and overtone or combinational bands are known as Fermi resonance। তার মানে ইন্টারেকশন হয় বিটুইন ফান্ডামেন্টাল অ্যান্ড ওভারটোন হওয়ার ফলে যে একটা মানে ডাবলেট পাওয়া যায়, মানে দুটো লাইন পাওয়া যায়, সেটাকেই বলা হয় ফার্মি রেজোন্যান্স ইন আইআর। তো এখান থেকে when an overtone band is coupled with fundamental band, a special type of resonance occurs, and as a result, the fundamental band becomes two bands with an intensity increment। তাহলে ফান্ডামেন্টাল ব্যান্ডটাই তোমার দুইটা ব্যান্ডে রূপান্তরিত হয় এবং ইন্টেন্সিটি আরো বাড়ে, মানে ব্যান্ডটা আরো শার্প হয়। This phenomenon is called Fermi resonance in IR spectroscopy. An example of Fermi resonance is the presence of two strong bands at 1786 centimeter inverse and 1740 centimeter inverse in IR spectrum of benzoyl chloride। এখানে দেখো এই কার্বনিল গ্রুপটা আছে, তো আমি দুইভাবে লিখছি যে দুইটা আসার কারণ হলো যে ক্লোরিন হয়তো ওইদিকে থাকে এদিকে থাকে, যাই হোক এই ফান্ডামেন্টাল এবং তোমার ইয়ের সঙ্গে কম্বিনেশন হয়ে একটা রেজোন্যান্স ফর্মে এরকম আসে। তোমরা যারা ফিজিক্সে জানি না এক্সপেরিমেন্ট করছো কিনা, যে সাউন্ডে যখন একটা ভাইব্রেশনে একটার সঙ্গে ম্যাচিং করে তখন এখানে জোরে সাউন্ড হয়, তাকে বলে রেজোন্যান্স, দে আর ইন রেজোন্যান্স। তো এইরকম ভাবে একটার ইনক্রিমেন্ট বেড়ে যাচ্ছে। তো এখানে উদাহরণ 1 নম্বর দেওয়া আছে। 2 নম্বর হলো যে তোমার দেখো এইখানে একটা দুটো কার্বনিল গ্রুপ আছে, মাঝখানে অক্সিজেন। এই যৌগের একদিকে সিমেট্রিক্যাল স্ট্রেসিং 1800 থেকে 1850 সেন্টিমিটার ইনভার্স আছে, আবার অ্যাসিমেট্রিক স্ট্রেসিং যদি হয় তাহলে 1700 থেকে 1745 আছে। আবার ভেরি ওয়েল নন এক্সাম্পল হলো অ্যালডিহাইডের যে সিএইচ স্ট্রেসিং, সেটা 2820 থেকে 2720 এরকম দুইটো ব্যান্ড পাওয়া যায়, যে অ্যালডিহাইড গ্রুপের দুইটা ব্যান্ড দেওয়া আছে। এটা ভেরি ক্যারেক্টারিস্টিক টেস্ট ডিস্টিংশন বিটুইন অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। কিটোনের কার্বনিল স্ট্রেসিং থাকবে, অ্যালডিহাইডের কার্বনিল থাকবে, কিন্তু অ্যালডিহাইডের স্ট্রেসিং ভ্যালু বেশি। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিং হলো যে এই অ্যালডিহাইডের এই দুইটা ব্যান্ড পাওয়া যাবে 2820 এবং 2720-এর দিকে, এটা বোঝার জন্য সুবিধা। আবার সাইক্লোপেন্টানন মনে করো একটা, আর একটা উদাহরণ, টু ব্যান্ডস। থ্যাংক ইউ। তাহলে দেখো সাইক্লোপেন্টানেরও দুটো ব্যান্ড আছে, আয়ার ব্যান্ড। এই যে দুটো ব্যান্ড পাওয়া যায়, এটাই হলো ফার্মি রেজোন্যান্স। একটা ওভারটোন আর ফান্ডামেন্টাল মিলে দুইটা স্ট্রং ব্যান্ড আছে। এটা তিনটা উদাহরণ এখানে দিছি। সো ইন কমপ্লেক্স মলিকিউলস ইট মে লিড টু রং ডিডাকশন। কারণ অনেক সময় মনে করবা যে এই দুটো ব্যান্ড আছে, মানে দুটো ফাংশনাল গ্রুপ আছে, তা না। এই কার্বনিল এবং অ্যালডিহাইডের শেষ এই জায়গায় দেখা গেল যে দুইটা ব্যান্ড আছে, আসলে একটা একটা ফাংশনাল গ্রুপের জন্য দুটো ব্যান্ড আছে ডিউ টু রেজোন্যান্স, ফার্মি রেজোন্যান্স। এটার সময় অনেক সময় ফার্মি রেজোন্যান্সের পরে শর্ট নোট আসে। তো এটা গেল। এখন আমরা আইআর এর আর একটা ইম্পর্টেন্ট ইয়ে দেখে যে অ্যাপ্লিকেশন, আমরা ওই বইয়ে ওইভাবে ডিটেল হয়তো নাই, বা ও সরি আমার লেকচারে অত ডিটেল ছিল না, ওই যে পাওয়ার পয়েন্টে। এখানে আমি দেখাচ্ছি যে কনফরমেশনাল স্টাডিজ উইথ আইআর। তোমরা থার্ড ইয়ারে স্টেরিওকেমিস্ট্রিতে কনফরমেশন কনফিগারেশন পড়ানো হয়েছে স্টেরিওকেমিস্ট্রিতে। তো আমরা জানি যে কনফরমেশন হলো এই সিঙ্গল বন্ডকে একটু ঘোরায় যদি অসংখ্য যে কনফিগারেশন পাওয়া যায় তাকে কনফরমেশন বলে, এবং যেটা স্টেবল সেটাকে বলা হয় কনফর্মার। তো ফ্রি ওয়েজ গ্রুপ যদি নো হাইড্রোজেন বন্ড হয় তাহলে হ্যাজ এ ক্যারেক্টারিস্টিক ওএইচ স্ট্রেসিং অ্যাট 3600 সেন্টিমিটার ইনভার্স। এটা হলো ওএইচ গ্রুপ যদি মুক্ত অবস্থায় থাকে। From a study of cyclohexanols, it was concluded that
an axial OH group has a lower value than equatorial, and in general other groups follow this trend. দেখা যায় যে ইকুয়েটোরিয়ালের ভ্যালু তোমার এখানে আমরা সাইক্লোহেক্সেন দেখাইছি, সাবস্টিটিউটেড সাইক্লোহেক্সেন। তো যদি এক্সটা ইকুয়েটোরিয়াল ফর্মে থাকে, প্রথমটাই দেখো সেখানে তোমার ভ্যালু বেশি, 1307, 1044 পর্যন্ত। আর যদি অ্যাক্সিয়াল হয় তাহলে 996 থেকে 1036। যদি ও মিথাইল গ্রুপ হয় তাহলে 1100। তার মানে সব ভ্যালুগুলোই বেশি, এক্সেপশনাল শুধু ওএসির জন্য। এই ওএসির জন্য ভ্যালুটা দেখো তোমার এই তোমার এটা হলো একটু অ্যাক্সিয়ালটাই বেশি আর কি। আচ্ছা, এখন আর একটা জিনিস মনে করো যে কনফরমেশন এরকম লিখলাম যে আমরা সাইক্লো হেক্সাননের সঙ্গে আলফা পজিশনে ক্লোরিন হয়েছে মনে করো, তো সেখানে দেখা যায় অ্যাক্সিয়ালের ভ্যালু 1725, কিন্তু ইকুয়েটোরিয়ালের ভ্যালু হলো 1750। এইখানে যে ইফেক্ট সেটা কিন্তু কনফরমেশনাল না, সেটার আরেকটা জিনিস হলো ফিল্ড ইফেক্ট বলে। এখন ক্লোরিনের যে ডাইপোল মোমেন্ট এবং কার্বনিলের যে একই দিকে হওয়াতে এই ভ্যালুটা বেশি হয়, এটাও কিন্তু অনেক সময় নানানভাবে আসতে পারে। আচ্ছা, মেনথলে দেখো, ইন মেনথল দি স্টেবল কনফরমেশন ইজ 1, যেখানে হাইড্রক্সিল গ্রুপটা ইকুয়েটোরিয়াল পজিশনে, আইসোপ্রোপাইল গ্রুপটা ইকুয়েটোরিয়াল পজিশনে, মিথাইল গ্রুপও এটা। যদি অন্য ফর্মে যায় তাহলে ওইচ গ্রুপ এবং সবগুলোই দেখো যে অ্যাক্সিয়াল পজিশনে যায়। তাহলে আমরা জানি যে ইকুয়েটোরিয়াল পজিশনে থাকলে, গ্রুপগুলো থাকলে মলিকুলের মধ্যে ইন্টারেকশন তোমার কম হয় এবং এনার্জি কন্টেন্ট কম হয়, মোর স্টেবল হয়। তাহলে এইটার দেখা যাচ্ছে ওএইচ গ্রুপ ইজ অ্যাট 6628 সেন্টিমিটার ইনভার্স ফর ইকুয়েটোরিয়াল ওএইচ গ্রুপ, নট ফর অ্যাক্সিয়াল ওএইচ গ্রুপ। কারণ এই কনফরমেশন 99% হলে তোমার 1 নম্বর ফর্মে থাকে। সুতরাং আমরা বুঝলাম যে এখানে ইকুয়েটোরিয়াল ফর্মে ওই ভ্যালুটা আছে। So possible due to all groups are in axial position, but in neomenthal structure 3 exist where OH group exists in axial position and its OH group appears at 3632 centimeter inverse. তাহলে আমরা দেখতেছি যে এই জায়গায় এইটা মোর স্টেবল। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সেটা কিন্তু অ্যাক্সিয়াল ওএইচ গ্রুপের জন্য 3632। তাহলে আমরা বলতে পারি, so the position of OH group at equatorial position does not always show higher OH values. এটা 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 এই উদাহরণগুলো থেকে বোঝা গেল যে নর্মালি ইকুয়েটোরিয়াল হলে হয় তোমার বেশি হয়, কিন্তু সব সময় কিন্তু না। এটাই হলো উদাহরণ, হলো নিউমেন্থল থেকে বোঝা গেল। নেক্সট হলো, এটা তো আমরা কনফরমেশন দিলাম হলো কতগুলো অ্যালকোহলের সাবস্টিটিউয়েন্ট বেনজিন নিয়ে, সরি সাইক্লোহেক্সেন নিয়ে, কিন্তু অন্য কনফরমেশন অ্যানালিসিসে দেখো যে আয়ার ব্যান্ডস অফ ইথিলিন গ্লাইকোল in carbon tetrachloride shows or appears at 6044 and 6612 centimeter inverse. The first IR band is due to free OH group and the second one for hydrogen bonded. So in Gauss conformation, the two OH groups are in close proximity, so it forms the hydrogen bonding, and that is intramolecular hydrogen bonding. The free OH groups are in anti-conformation. এখানে দেখো 1 নম্বর যেটা OH গ্রুপ দুটো থাকাতে এখানে হাইড্রোজেন বন্ডিং এর কোনো সুযোগ নাই। সুতরাং যে ভ্যালুটা আসছে ওটা আমরা ফ্রি OH গ্রুপের জন্য বলবো। আবার আরেকটা আয়ার ব্যান্ড পাওয়া যায়, সেটা যদি গস কনফরমেশন হয় তাহলে এই কনফরমেশনে OH গ্রুপ দুটো কাছাকাছি আসাতে তোমার হাইড্রোজেন বন্ডিং হচ্ছে। সো সেই ভ্যালুটা হলো 3612।
এইটুকু হাইড্রোজেন বন্ডিং হলে ভ্যালু কমে যায়। তাহলে আমরা বুঝলাম যে ইথিলিন গ্লাইকোলের আয়ার মেজারমেন্ট করে আমরা দুটো ব্যান্ড পাওয়ার মানে হলো এর কনফরমেশন জানলাম, একটা অ্যান্টি কনফরমেশন, একটা গস কনফরমেশন। নেক্সট হলো যে 2,3 বিউটেন ডায়ল যেটা এনানসিওমার, সেইটা এখানে দেখো অ্যান্টি কনফরমেশনের ক্ষেত্রে দুইটা ভ্যালু, ওয়েজ যদি 3 থাকে তাহলে 3633, আর হাইড্রোজেন বন্ডেড হলে 3583। তাহলে দুইটা ওয়েজ গ্রুপের যে তফাৎ সেটা হলো 50 সেন্টিমিটার ইনভার্স অ্যান্টি কনফরমেশনে। তাহলে এখানে হাইড্রোজেন বন্ডিং ইজ স্ট্রঙ্গার, সো ডিফারেন্স ইজ মোর। কিন্তু আমরা যদি আর একটা কনফিগারেশনে যাই, এই মিথাইল গ্রুপটা যদি এইভাবে পাশাপাশি, তাহলে স্টেরিক ইফেক্টের কারণে হাইড্রোজেন বন্ডিংটা ডিফারেন্স হয়ে যাচ্ছে কম, 42। So IR spectroscopy can play a role in determining conformation of hydroxy compound. Very important. এইটাই মনে করো পরীক্ষায় দিয়ে দিল, এটা এক্সপ্লেন করো, তাহলে এই উদাহরণগুলো দিয়ে ব্যাখ্যা করতে হবে। Similarly, Raman spectroscopy can be used as a complementary to IR in conformational analysis in such cases. তো রমন স্পেকট্রোস্কোপি সম্বন্ধে আমরা একটু বলবো। তো নেক্সট হলো আমরা এইগুলোর সাহায্যে দেখলাম যে খুব ইজিলি তোমার করা যায়। কনফরমেশনাল অ্যানালিসিস আইআর ইজ অফ গ্রেট হেল্প। এখন আমরা কনফিগারেশন দেখি। আইডেন্টিফিকেশন অফ কনফিগারেশন বাই আইআর। আইআর ইজ অফ গ্রেট হেল্প ইন আইডেন্টিফাইং দি সিজ অ্যান্ড ট্রান্স আইসোমার্স। আমরা সিজ ট্রান্স আইসোমারকে বলি কি তাদের কনফিগারেশন, যে তাদের রোটেশন অ্যাবাউট কার্বন কার্বন ডবল বন্ড ইজ নট পসিবল, সেটা হলো ফিক্সড জিনিস, অর্থাৎ কনফিগারেশন। As the dipole moment mu is 0 for trans isomer, the carbon carbon double bond stressing band is negligible or absent for trans isomer. This is the main differentiation cis trans করার জন্য IR এর help. On the other hand, cis isomer dipole moment is not 0, so a strong band for carbon carbon double bond stressing and around 1650 centimeter inverse. On the other hand, the bending vibration of the cis and trans are different. যেমন ধরো ট্রান্স আইসোমারের কার্বন কার্বন ডবল বন্ড ভেরি উইক অর অ্যাবসেন্ট, কিন্তু সিজের ভেরি স্ট্রং 1650। কিন্তু বেন্ডিং ভাইব্রেশন যে ডেল্টা দেয়ার নট তোমার ওই মিউ না, কিন্তু এটা হলো 970 থেকে, এটা ফিঙ্গারপ্রিন্ট রিজনে 970 থেকে 690 স্ট্রং, কিন্তু ওই ভ্যালুটা সিজের কম এবং মিডিয়াম। তো এইভাবে আমরা বুঝতে পারি যে কিভাবে আইআর এর সাহায্যে কনফিগারেশন করা যায়। নেক্সট দেখো উদাহরণ, ট্রান্সিনামিক অ্যাসিড। এই ফিনাইল গ্রুপ কার্বক্সিলিক অ্যাসিডগুলো যে দূরে থাকাতে কোনো স্টেরিক ইফেক্ট নাই, তার মানে স্টেরিক ইফেক্ট না থাকার কারণে তোমার কনজুগেশন এর ইফেক্ট আছে, সেই জন্য এর ভ্যালু কমে যাবে। conjugation effect on carbonyl stressing is effective, so it lowers the carbonyl stressing vibration 1680। কিন্তু দেখো সিজের কারণে হলো কি স্টেরিক ইফেক্টের কারণে কনজুগেশন ইফেক্টটা খুব কার্যকরী হতে পারতেছে না, কারণ কার্বনিক গ্রুপটা গোজ আউট অফ দি প্লেন, সেই জন্য ওই ভ্যালুটা 1705। যেটা খুব সুন্দর করে আমি ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখছি, তোমরা খুব বুঝে কিন্তু লিখবে, এটা পরীক্ষায় আসে যদি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে তুমি সিস ট্রান্স আইসোমার কিভাবে আইআর এর সাহায্যে হেল্প করবা। সিমিলারলি কিন্তু এই সিস ট্রান্স আইসোমারের ইউভির সাহায্যে আমরা করতে পেরেছি। তারপরে আমরা দেখব কিছু কিছু এক্সাম্পল আছে মাস স্পেকট্রোমেট্রিতেও পারা যায়, তবে এনএমআর তো অবশ্যই কাপলিং কনস্ট্যান্ট দিয়ে বোঝা যাবে। এবং পরীক্ষায় যদি কোনো কোশ্চেন থাকে যে হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট দি ফলোয়িং স্পেকট্রোস্কোপিক্যালি, তাহলে স্পেকট্রোস্কোপিক্যালি হলে তোমার সব স্পেকট্রোস্কোপিক মেথডই ট্রাই করতে হবে, ইউভি, আইআর, এনএমআর, মাস। আর যদি পরীক্ষায় দেওয়া থাকে যে এই পেয়ারটাকে তুমি কিভাবে ডিফারেন্সিয়েট করবা, ব্র্যাকেটে দেওয়া থাকবে যে শুধু আইআর অথবা এনএমআর অথবা মাস, তাহলে বুঝলো যে শুধু সিঙ্গেল মেথড ইউজ করতে বলতেছে। এখানে আর একটা উদাহরণ হলো ফিউমারিক অ্যাসিড, যেটা ট্রান্স অ্যাসিড, এটার ভ্যালু 1680, আর 1600-তে কার্বন কার্বন ডবল বন্ড স্ট্রেসিং ভাইব্রেশন পাওয়া যায় ভেরি উইক। ওই যে বললাম যেহেতু ওটা ডাইপোল মোমেন্ট 0,
আইআর এর জন্য ডাইপোল মোমেন্ট চেঞ্জ হতেই হবে, এটা হলো শর্ত। এই সিজে স্টেরিক ইফেক্ট বেশি হওয়াতে তোমার 1720 হলো কার্বনিল স্ট্রেসিং ভাইব্রেশন, কার্বন কার্বন ডবল বন্ড একটু বেশি 1650 এবং ভেরি স্ট্রং ব্যান্ড। সুতরাং দিজ আর দি methods by which you can differentiate the configuration with the help of IR spectroscopy. Next. Uh, IR spectroscopy is also used in inorganic chemistry. Inorganic complex compounds স্টাডিতে বিশেষ করে মেটাল কার্বনিলসে এই আইআর স্পেকট্রোস্কোপি ব্যবহার করা হয় এবং কিছু ইনঅর্গানিক রেডিক্যালস, আমরা যেমন সল্ট অ্যানালিসিস সময় রেডিক্যাল করি না, কার্বনেট, সালফেট, নাইট্রেট, কেমিক্যাল মেথড, কিন্তু এখানে এই ভ্যালু দেখেই বোঝা যায় যে এইগুলো গ্রুপগুলো আছে, এখানে ভ্যালুগুলো কয়টাগুলো আছে মুখস্থ করবা। নেক্সট হলো যে মেটাল কার্বনিলস লাইক তোমার আয়রন কার্বনিল শোজ টু টাইপস অফ ব্যান্ডস। এই টু টাইপস অফ ব্যান্ডের হলো স্টাডি করে দেখা গেছে যে আমরা যদি মেটাল কার্বনিলের স্ট্রাকচারটা আঁকি, এখানে দেখো যে টার্মিনাল কার্বনিল গ্রুপ আছে। তো টার্মিনাল কার্বনিল গ্রুপ মানে বাইরের দিকে, হ্যাঁ, যেমন বলে না বাস স্ট্যান্ডের টার্মিনাল, সেটা ভ্যালুগুলো 1950 থেকে 2150, এই টার্মিনালগুলো আমি দেখাই দিচ্ছি এই যে অ্যারো দিক। আর তোমার ব্রিজিং আছে, দেখো ব্রিজিং এর ভ্যালুগুলো কম, 1800 থেকে 1900 পর্যন্ত। ব্রিজিং হলো এই যে এই একটা এপির সঙ্গে আর একটা এপি এই করার জন্য এই একটা 3টা আছে, আর অমনি হলো ওখানে আছে 6টা টার্মিনালে। তাহলে এইভাবে আমরা কার্বনিলকে স্টাডি করতে পারি আইআর এর সাহায্যে, এবং মেটাল সল্টও আমরা অ্যানালিসিস করতে পারি। এর আরো অনেক অ্যাপ্লিকেশন আছে, আমাদের অত ডিটেল দরকার নেই, যেটুকু তোমাদের জন্য প্রয়োজন সেটুকু আমি এখানে আলোচনা করলাম। আদার মেটাল কার্বনিল, মেটাল নাইট্রোসেলস এটসেট্রা আর স্টাডিড উইথ দ্য হেল্প অফ আইআর স্পেকট্রোস্কোপি, আমাদের বাংলা বইয়ে দেওয়া আছে, পড়ে নিও একটু। নেক্সট হলো যে another very important thing হলো ইনস্ট্রুমেন্টাল বিষয়, FTIR ভার্সাস ডিসপারসিভ আইআর। এফটি বলতে হলো ফৌরিয়ার ট্রান্সফর্ম, এ একজন সায়েন্টিস্টের নামে, এটা একটা কম্পিউটারে একটা প্রোগ্রাম, এটা ম্যাথমেটিক্যাল প্রোগ্রামের সাহায্যে এই আইআর স্পেকট্রাম, মাস স্পেকট্রাম, এনএমআর স্পেকট্রাম, ইউভির ক্ষেত্রে না, এই 3 জায়গায় এই ফৌরিয়ার ট্রান্সফর্ম মেথড ইউজ করে। The Fourier transform IR spectrometers are widely used in organic synthesis, polymer science, petrochemical analysis, pharmaceutical and industry, food analysis, etc. FTIR spectrometers are third generation infrared spectrometer. These are some potent advantages. Advantage key? Signal to noise ratio of the spectrum is significantly higher than dispersive IR. এটা মানে শার্প পিক আসে, হ্যাঁ, নয়েজ সিগন্যাল টু নয়েজ একটা রেশিওটা ভালো হয়, সিগন্যালটা বেটার হয়। The accuracy of wave number is high, the error is within, দেখো প্লাস মাইনাস 0.01 সেন্টিমিটার ইনভার্স, এটা ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড থিং হলো the scan time, all the frequency is short, less than 1 সেকেন্ডে তুমি আইআর এর এফটিআইআর এর সাহায্যে তুমি একটা কম্পাউন্ডের আইআর স্পেকট্রাম পেয়ে যেতে পারো। মানে প্রথমে ধরো একটা আইআর, মনে করো তোমার ম্যাটেরিয়াল খুব কম, ডাইলুট সলিউশনে করতেছো, বা একটা ক্রিস্টাল দিয়ে তুমি কেভিআর, দি রেজুলেশন ইজ এক্সট্রিমলি হাই, 0.1 থেকে 0.005 সেন্টিমিটার ইনভার্স। আর একটা হলো যে the scan range is wide, 1000 থেকে 10 সেন্টিমিটার ইনভার্স। The interference from stray light is reduced. এখানে আমাদের যে ব্লক ডায়াগ্রাম এফটিআইআর দেখাচ্ছি, যে সোর্স অফ লাইট, তারপরে একটা কলিমেটারের মধ্যে দেওয়া হয়, তারপরে উপরে তোমার মিরর আছে, এই মিররের ডান পাশে আবার মুভিং মিরর আছে, তারপরে আমার স্যাম্পলটা নিচে ওই যে বিম স্প্লিটারের মাধ্যমে বিমটা আসে, রেটা আইআর রেটা স্যাম্পলে পড়লো, স্যাম্পল থেকে আমরা ডিটেক্টরে দিলাম। এখন ডিটেক্টরে হয় কি, যে ডিটেক্টরে প্রথমে এন্টারো
গ্রাম আসে, ইন্টারফেরোগ্রাম আসে, সরি, সেটা ঠিক খুব শার্প সিগন্যাল আসে না। এইটাই হলো, এইখানেই তোমার কম্পিউটারের হেল্প নিয়ে এফটি ট্রান্সফর্ম করে। দেখো কম্পিউটারের সঙ্গে ওই প্রোগ্রাম ফিক্স থাকে, তখন দেখো প্রিন্টারে কি সুন্দরভাবে এটা, এখানে যেমন দুটো ব্যান্ড মতো আসলো, কিন্তু এটা আলাদা আলাদা সুন্দরভাবে ফাইনই আসে। এটা হলো ব্লক ডায়াগ্রাম অফ এফটিআইআর। এখন বর্তমানে সমস্ত এফটিআইআর, আর তোমার যদি ওই ডিসপার্সিভ মেথডে অনেক জটিল, সেটা আর এত তাড়াতাড়ি শার্পনেস আসে না, অল্প স্যাম্পল থেকে নেওয়া যায় না। এবং তোমরা যদি ইন্টারনেটে সার্চ দাও, ডিসপার্সিভ মেথডেরও মেশিন টেশিন আঁকা আছে, এটাও আছে। আমাদের অত দরকার নেই, অত ডিটেল যাওয়ার দরকার নেই। এফটি, হোয়াট ইজ এফটিআইআর, এখানে যতটুকু বললাম এটুকু পড়লেই হবে। যারা বেশি জানতে চাও তারা কিন্তু এটার পরে উইকিপিডিয়ায় সার্চ দিলে পাইবা। নেক্সট। আচ্ছা, এখন আমরা লোকেশন অফ কার্বন কার্বন ডবল বন্ড ইন আইসোমারিক স্টেরয়েড বাই আইআর, এটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস একটা। প্রিন্সিপলটা হলো, কার্বন কার্বন ডবল বন্ডস ক্যান বি হাইড্রোক্সিলেটেড বাই অসমিয়াম tetroxide to give cis glycols, and glycols are cleaved by তোমার এই পাইরুভেটিক অ্যাসিড টু ফর্ম কিটোন অর অ্যালডিহাইড ডিপেন্ডিং অন দি স্ট্রাকচার। প্রিন্সিপলটা আমি দেখাচ্ছি, দেখো কার্বন কার্বন ডবল বন্ড আছে, এটা একটা অ্যালকিন। হ্যাঁ, এখন আমি অসমিয়াম টেট্রাঅক্সাইড দিয়ে যখন হাইড্রক্সিলেশন করলাম, তখন এটা তোমরা যদি রিয়াকশন মেকানিজম দেখো, তাহলে এই সিজ ডায়াল হবে, একদিক থেকে ওয়েজ গ্রুপটা আসে। এই সিজ ডায়ালকে যদি আমি হাইড্রোজেন কি বলে পাইরুভেটিক অ্যাসিড দিয়ে ট্রিটমেন্ট করি, তাহলে অক্সিডেশন হবে এবং এই দুইটা কার্বন স্প্লিট আপ হবে। যেহেতু বাম কার্বনের হাইড্রোজেন আছে, তাহলে অ্যালডিহাইড পাবো, মাঝখানটি স্প্লিটিং হয়ে গেল, আর ডান পাশে পেলাম আমরা কিটোন। সিন্স কিটোনস অ্যান্ড অ্যালডিহাইডস ক্যান বি রেডিলি ডিস্টিংগুইশড, কারণ আমরা আগেই আজকে বললাম ফার্মি রেজোনেন্সের সময় যে টু ব্যান্ডস 2850 থেকে 2700 মধ্যে এই অ্যালডিহাইডের সিএস স্ট্রেসিং এর জন্য, সেজন্য আমরা দুইটা ব্যান্ড তো পাবোই, এবং কার্বনিল গ্রুপের ভ্যালু তোমার ইয়ের 1705 মতো পাবো আমরা কিটোনে, কিন্তু অ্যালডিহাইডে হলো 1730 থেকে 1750। তাহলে অ্যালডিহাইড বোঝার জন্য আমরা বুঝতেছি, আর কিটোনের সিএইচ এর জন্য 2950। এই দুটো ভ্যালু আইআর থেকে আমরা নর্মালি পাই। So this method provides a clue to the position of carbon-carbon double bond in the steroid molecule. For example, দেখো ফার্স্ট এক্সাম্পলে দেখো কার্বন কার্বন ডবল বন্ড হলো 1 এবং 2 নম্বর পজিশনের মধ্যে আছে। আমরা যদি প্রথমে অসমিয়াম টেট্রাঅক্সাইড দিয়ে রিয়াকশন করার পরে অক্সিডেশন করি, তাহলে ক্লিভিং হবে ডিপেন্ডিং অন দি স্ট্রাকচার। দেখো এই প্রথম রিংটা ভেঙে গেছে, যে অ্যালডিহাইড গ্রুপ হয়েছে ওইখানেও অ্যালডিহাইড গ্রুপ হয়েছে। যেহেতু 1 নম্বর এবং 2 নম্বর পজিশনে একটা করে প্রোটন আছে, অলিফেনিক প্রোটন, এই জন্য অ্যালডিহাইড গ্রুপ হয়েছে। আমরা এখন আয়ন নিব, আয়ন নিলে দেখো আয়ার ব্যান্ড সেট 2700 2820, এটা হলো সিএস অ্যালডিহাইড গ্রুপের জন্য সিএইচ রেজোনেন্স, ফার্মি রেজোনেন্সের কারণে। আর 1730 পাইলাম মানে এই কার্বনিল গ্রুপ অফ অ্যালডিহাইড। তাহলে আমি ক্লিয়ারলি বুঝলাম যে এই আয়ার ইন্ডিকেট করছে আমার প্রিভিয়াস অ্যালডিহাইড হয়েছে বলে। আর অ্যালডিহাইডটা আমি পাচ্ছি কেমনে, প্রিভিয়াস স্ট্রাকচারে যাব, যে তাহলে লোকেশন অফ কার্বন কার্বন ডবল বন্ড 1 এবং 2 এর মধ্যে আছে গেল। এখন আমি যদি 2 নম্বর স্ট্রাকচারের দিকে দেখো, ডবল বন্ড যদি আমি 7 এবং 8 এর মধ্যে নিই, একই প্রসিডিওর যদি ফলো করি, তাহলে আমি প্রোডাক্ট পাচ্ছি একটা অ্যালডিহাইড আর একটা কিটোন। আমি আয়ার ব্যান্ড দেখো 2700 2725, এটা অ্যালডিহাইড গ্রুপ। আবার 1730 একটা পাইতেছি, সেটা তোমার হলো কিটোনের জন্য। তাহলে বোথ অ্যালডিহাইড এন্ড কিটোনস আর প্রেজেন্ট হুইচ ইজ ইন্ডিকেটেড বাই আইআর স্পেকট্রোস্কোপি। এটা তখনই সম্ভব যদি আমার 2 নম্বর স্টেরয়েড হয়, যেখানে ডবল বন্ড হলো 7 এবং 8 এর মধ্যে। আচ্ছা, তাহলে কিটো অ্যালডিহাইড ইজ অবটেন ফ্রম এই ডেল্টা 7 বলে, এটা ডেল্টা 7 এইভাবে লেখে, মানে 7 নম্বর পজিশনে ডবল বন্ড শুরু। 3 নম্বর স্ট্রাকচার দেখো,
8 এবং 9 এর মধ্যে যদি ডবল বন্ধন হয় তাহলে তোমার এই অসমিয়াম টেট্রাক্সাইড ওইভাবে অক্সিডেশন করলে দুটোই কিটোন হয়েছে, কারণ ওখানে রিং এর মধ্যে তো হাইড্রোজেন নাই। তাহলে আমরা 7 8 এখানে দুটোই কিটোন গ্রুপ, তাহলে আয়ার ব্যান্ড আমরা পাবো যে একেবারে সিম্পল ভাবে 1705 একটা সিঙ্গেল আয়ার ব্যান্ড পাইতেছি। তাহলে এটা আমরা বুঝলাম কিটোন। তাহলে কিটোন পাওয়ার কারণে আমার ডবল বন্ধন কিন্তু 8 নম্বরে। নেক্সট হলো আরেকটা স্ট্রাকচার আছে, দেখো 4 এবং 5 নম্বর। যদি 8 এবং 14 মধ্যে হয় তাহলে অক্সিডেশন প্রোডাক্ট হচ্ছে দুটোই কিন্তু কিটোন গ্রুপ। কিন্তু কিটোন গ্রুপ ভেরি ইন্টারেস্টিং হলো, একটার ভ্যালু 1735 আর একটার হলো 1712। তা আমরা কার্বনিল গ্রুপের সময় দেখেছিলাম যে রিং অফ দিস সাইজ অফ দি রিং ইজ এ ডিটারমাইনিং ফ্যাক্টর। রিং সাইজ যত ছোট হবে কম হবে তার ভ্যালু বেশি। এই জন্য 5 মেম্বার কিটোনের ভ্যালু 1735 আর হলো 1712 হলো 6 মেম্বার রিং কিটোনের জন্য। ভেরি ইন্টারেস্টিং। আর যদি এইরকম হয় 5 নম্বর স্ট্রাকচারে দেখো একটা কিটো গ্রুপ হবে একটা অ্যালডিহাইড হবে, তাহলে অ্যালডিহাইডের জন্য দুটো ভ্যালু, কিটোনের জন্য আরেকটা ভ্যালু। তাহলে আমরা দেখো কত সুন্দরভাবে আইআর স্টাডি করে আমরা এই পজিশন লোকেশন অফ দি কার্বন কার্বন ডাবল বন্ড বের করতে পারি। এটা খুব মনোযোগ দিয়ে পড়বা। ভেরি গুড। নেক্সট হলো আইআর ইন আইডেন্টিফিকেশন অফ অ্যামাইনো অ্যাসিড প্রোটিনস। Amino acid exists as Zwitter ions at the isoelectronic point due to internal neutralization. তোমার এই কার্বক্সিলিক অ্যাসিডে প্রোটন দিয়ে দেয়, আর অ্যামিনো গ্রুপ যেহেতু বেসিক সেজন্য NH3 হয়ে যায়, আর কার্বক্সিলেট ওইটা CO মাইনাস হয়ে যায়। আমরা অ্যামিনের ভ্যালু জানি, NH2 গ্রুপ 32 এর দিকে আসে এবং এটা দুটো ব্যান্ড পাওয়ার কথা, একটা স্টেসিং একটা অ্যাসিমেট্রিক। আর 1705 হলো এই তোমার কার্বক্সিলিক অ্যাসিডের CO। কিন্তু আমরা আরেকটা জানি যে ব্রড ব্যান্ড, এটা কেটে আসতেছে স্যার। হ্যাঁ কিছু বলতেছো? ব্রড ব্যান্ড at 3132 3030 centimeter inverse due to asymmetric of NH3 group stacing। আর একটা হলো ব্রড ব্যান্ড পাওয়া যায় 1600 থেকে 1410, সেটা হলো কার্বক্সিলেট অ্যানায়নের জন্য। and no band for free carboxylic acid। কার্বক্সিলিক অ্যাসিডের একটা বিরাট বৈশিষ্ট্য হলো 3200 থেকে 2500 ভেরি ব্রড ব্যান্ড পাওয়া যায়, কিন্তু এখানে তা নাই। সুতরাং আমরা অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন এইভাবে আয়ার এর সাহায্যে বুঝতে পারি যে NH3 প্লাসের জন্য আর একটা ব্রড ব্যান্ড হলো 1600 থেকে এইটা কার্বক্সিলেট গ্রুপের জন্য পায়। গুড। এখন আমরা সময় কতটুকু আছে? আচ্ছা আর একটা জিনিস হলো আইআর এন্ড রমন স্পেকট্রোস্কোপি, ইট ইজ কমপ্লিমেন্টারি টু ইচ আদার। আমরা আগে একটু উল্লেখ করছিলাম যে আইআর স্পেকট্রোস্কোপির কিছু সমস্যা আছে। সমস্যা হলো যে তোমার হাইড্রক্সিলেটেড কম্পাউন্ডের আইআর স্টাডি কোনো অ্যালকোহল সলভেন্টে তুমি মেজারমেন্ট করতে পারবে না, কারণ অ্যালকোহল থেকে সলভেন্ট থেকে ওএইচ গ্রুপ আসতেছে না তোমার হাইড্রক্সিল গ্রুপ থেকে আসতেছে, এটা একটা বিরাট সমস্যা। যদিও মিথানল বা ইথানল ইজ এ গুড সলভেন্ট ফর ইউভি স্পেকট্রোস্কোপি, বাট ইট ইজ নট সুইটেবল ফর আইআর স্পেকট্রোস্কোপি। সেক্ষেত্রে রমন স্পেকট্রোস্কোপি তোমার বায়োলজিক্যাল স্যাম্পলের আইআর খুব সুন্দরভাবে দেয়। ওএইচ গ্রুপ আছে, তুমি বায়োলজিক্যাল স্যাম্পল মানে তুমি অ্যাকোয়াস সলিউশনে তুমি মাপতে পারো, কোনো সমস্যা নেই। এই একটা বিরাট সুবিধা, এই জন্য এটা কমপ্লিমেন্টারি হিসাবে ইউজ করা হয় রমন স্পেকট্রোস্কোপি। এখানে আমি উল্লেখ করছি দেখো আনস্টেবল in IR olefinic trans isomers give no band for carbon-carbon double bond stressing at 1600 centimeter inverse. IR spectrum is affected by the presence of water in this sample. এই দুটো হলো ডিসঅ্যাডভান্টেজ, ট্রান্সের নেওয়া যায় না আর তোমার ওয়াটার সিস্টেমে এটা আইআর স্পেকট্রোস্কোপি নেওয়া যায় না, এফেক্টেড না।
আইআর এন্ড রমন স্পেকট্রোস্কোপি কমপ্লিমেন্টারি দুটো পয়েন্ট এই পর্যন্ত থাকলো। আগামীকালকে বাকি আমরা শেষ করব এবং ওখানে কিন্তু টিউটোরিয়ালের কোশ্চেনও আছে। দ্য ম্যাটেরিয়ালস আর উইথ ইউ। তো আমরা ইউভি আইআর খুব সুন্দরভাবে কম্পারিজন করব, অ্যাপ্লিকেশন এবং প্রিন্সিপাল সবগুলো আমি এটা সামারাইজ করছি ইন মাই ওন ওয়ে। I talked about IR and Raman spectroscopy, which are complementary to each other. কমপ্লিমেন্টারি মানে আমরা বাংলা বলি সম্পূরক, মানে একটার কাজ আর একটা দিয়ে হয়, মানে একটার কাজ যেটা আবার কিছু অংশ হয় না সেটা অন্যটা দিয়ে হয়, সেই জন্য বলে তোমার সম্পূরক। We have discussed earlier that in IR, polyphenic trans isomers give no band for carbon-carbon double bond at 1600 centimeter inverse. This is the fact. As in IR, the condition is there should be dipole moment, but in trans olefin, the dipole moment is 0. That's why we don't get any IR absorption band at this. An IR spectrum is also affected by the presence of water in the sample. If you have hydroxy compound, the hydroxyl group will show some IR band, but if there is a water, the water will also show OH group absorption band. How can you decide that this IR band from water or from sample? So this is two drawbacks of IR spectroscopy. These two problems are overcome in Raman spectroscopy. Strong bands for carbon-carbon double bond of trans isomer is obtained in Raman. Raman spectrum, and this is one example I have shown. The upper IR band, there is CH stressing, but carbon-carbon double bond is relatively weaker in this case, and this plot of IR is transmittance versus the wave number, and just below is the Raman spectrum. We have got the same bands, but carbon-carbon double bond band is stronger, and it is just inverted. IR is also plotted in absorption band, shows like this trend, মানে the উপরের দিকে থাকে ব্যান্ডগুলো আর ট্রান্সমিটেন্স হলো নিচের দিকে থাকে। যে আমাদের রমন স্পেকট্রামে সবসময় উপরের দিকে থাকে। তাহলে আমরা দেখলাম যে ট্রান্স প্রোডাক্টের কোনো সমস্যা নাই, যেটা আমরা দেখবো যে ট্রান্সের দিয়ে শো করতেছে না আয়ারে, তখন আমরা এই রমন স্পেকট্রাম নিয়ে নেব। তাহলে এই আমরা এখানে বললাম যে carbon-carbon double bond is stressing weak band in IR, but this stressing is strong band in IR in Raman spectrum. So what is Raman spectrum? You have heard about the C.V. Raman, an Indian scientist who was awarded Nobel Prize for Raman scattering effect. That is called Raman effect. He first observed this thing. When light is passed, UVA or IR light is passed on a sample, the stressing vibration of the molecule becomes more. That means energy transition takes place from ground state to higher energy state. But in Raman spectroscopy, a laser is used, and there is a change in vibrational rotational energy in the molecule, and this is happens due to scattering of light. That is very important. ছড়িয়ে যায়, লাইটটা ছড়িয়ে যায়, absorption হয় না, transmission হয় না. This is different mechanism, and due to Raman effect, the polarizability of the molecule should be changed. This is the term polarizability. The change of dipole moment through the electric component of the electromagnetic radiation. But in IR spectroscopy, there is a change in the dipole moment, not in polarizability. This is different mechanism. তো এখন মনে করো যে এইখানে আমরা কার্বন ডাইঅক্সাইডের একটা উদাহরণ দিয়েছি। কার্বন ডাইঅক্সাইডটা সিমেট্রিক মলিকিউল, তাই না?
তো এখন আমরা যদি কার্বন ডাইঅক্সাইড সিমেট্রিক স্ট্রেচিং দেখি, কার্বন থেকে অক্সিজেনের দিকে দুই দিকে আরো দিছি, তাহলে এইটা ডাইপোল মোমেন্ট চেঞ্জ হবে না এবং আমাদের আয়ার ইনঅ্যাক্টিভ। কার্বন ডাইঅক্সাইডে আমরা আয়ার এর কোনো ব্যান্ড পাবো না, নো চেঞ্জ ইন ডাইপোল মোমেন্ট। বাট ইট ইজ রমন স্পেক্ট্রিক, কারণ অ্যাপ্রিসিয়েবল চেঞ্জ ইন দ্য পোলারাইজেবিলিটি ঘটে স্ট্রেচিং সিমেট্রিক স্ট্রিং এর কারণে। পোলারাইজেবিলিটির কারণে রমনে এই অ্যাক্টিভ। নেক্সট যাও। এখন আমরা যদি কার্বন ডাইঅক্সাইডের অ্যাসিমেট্রিক স্ট্রেচিং দেখাই, যে অক্সিজেন থেকে কার্বনে আসলো, কার্বন থেকে অক্সিজেন, এটা হলো অ্যাসিমেট্রিক স্ট্রেচিং, সেখানে কিন্তু আয়ার অ্যাক্টিভ হবে, কারণ অ্যাপ্রিসিয়েবল চেঞ্জ ইন ডাইপোল মোমেন্ট। কিন্তু রমন আবার তখন ইনঅ্যাক্টিভ হবে, নো চেঞ্জ ইন পোলারাইজেবিলিটি। আবার যদি আমরা আউট অফ প্লেন বেন্ডিং দেখাই কার্বন ডাইঅক্সাইডে, তাহলে আয়ার অ্যাক্টিভ, রমন আবার ইনঅ্যাক্টিভ। তো দিস ইজ দি এক্সাম্পল যে পোলারাইজেবিলিটি এবং ডাইপোল মোমেন্ট চেঞ্জের বিষয়টা। তবে আমরা রমন স্পেকট্রোস্কোপিতে ওই অ্যাডভান্টেজটাই নিতে পারি যে যে সমস্ত সিমেট্রিক মলিকুল, বিশেষ করে ট্রান্স বা অন্যান্য ইনঅর্গানিক কম্পাউন্ড, তাদের আমরা আয়ার ইনঅ্যাক্টিভ মন পাইলেও রমনে অ্যাক্টিভ পাবো। নেক্সট হলো যে আমাদের তাহলে ডিফারেন্সেস বিটুইন আয়ার এন্ড রমন স্পেকট্রোস্কোপি। প্রথম পয়েন্ট হলো ইট ইজ ডিউ টু অ্যাবজর্পশন অফ রেডিয়েশন বাই দি ভাইব্রেটিং মলিকুল, আয়ার স্পেকট্রাম, ফার্স্ট সংজ্ঞা। আর রমনের হলো ইট ইজ ডিউ টু স্ক্যাটারিং অফ রেডিয়েশন বাই ভাইব্রেটিং মলিকুল, একটা হলো স্ক্যাটারিং, একটা হলো অ্যাবজর্পশন। সেকেন্ড পয়েন্ট ইজ দি ডাইপোল মোমেন্ট অফ দি মলিকুল চেঞ্জেস, আর ওইখানে পয়েন্ট হলো দি পোলারাইজেবিলিটি অফ দি মলিকুল চেঞ্জেস। থার্ড হলো the intensity of IR absorption band depends upon the magnitude of the changes in dipole moment of the molecule, whereas the intensity of Raman line depends upon the magnitude of the change of polarizability of the molecule. Water cannot be used as it is opaque to it. That means water is not a good solvent for IR. Water can be used as solvent in Raman spectroscopy, no problem. Dilute solutions are generally used for IR spectra, but concentrated solutions are used to increase the intensity of Raman lines. আচ্ছা, আরেকটা কথা হল যে আমরা আইআরে ব্যান্ড পাই একটু চওড়া, আর রমনে কিন্তু একটু নর্মালি তোমার হলো একটু ব্যান্ড না হলে লাইন মতো পাই আমরা। এটা এখানে আমাদের ডিটেল যাব না, আমাদের অত সিলেবাস ওইভাবে নাইও। যে রমনে দুই ধরনের লাইন আছে, একটা হলো তোমার উইক কম ভ্যালু, আর একটা বেশি ভ্যালু, মাঝখান দিয়ে আরো কিছু লাইন আছে। এটা যদি তোমরা ইন্টারেস্টেড হও তাহলে এটাকে বলে যে স্টোক লাইন, আর একটা অ্যান্টি স্টোক লাইন বলে। এটা যে তোমরা ওই রমন স্পেকট্রোস্কোপি দিয়ে সার্চ দাও তাহলে কিছু আইডিয়া পাবা। আমাদের দরকার হলো এইটুকু জানা যে রমন স্পেকট্রোস্কোপি একটা স্পেকট্রোস্কোপি আছে, তার বৈশিষ্ট্যগুলো এখানে দিলাম। আইআর এর ক্ষেত্রে যখন আমরা কোনো ইনফরমেশন পাই না, বিশেষ করে বায়োলজিক্যাল মলিকিউলের স্টাডি করতে, অথবা ইনঅর্গানিক কিছু মলিকিউলে, অথবা মনে করো একটা ক্রিস্টালাইন সাবস্টেন্সের মরফিজম জানতে হবে, বিশেষ করে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে প্রচুর ব্যবহার আছে রমন স্পেকট্রোস্কোপি। সেক্ষেত্রে যে অ্যাডভান্টেজ গুলো আছে এইটুকুই আমাদের জানতে হবে। এখানে বলা হচ্ছে যে অপটিক্যাল সিস্টেমস আর মেড আপ অফ স্পেশাল ক্রিস্টালস লাইক সোডিয়াম ব্রোমাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড ফর আয়ার, আর অপটিক্যাল সিস্টেমস আর মেড অফ গ্লাস আর কোয়ার্টজ। তো এইটা 6টা পয়েন্ট ডিফারেন্স আছে, এটা মোটামুটি তোমাদের জেনে নিলে হবে। আর যারা মোর ইন্টারেস্টেড, তো রমন স্পেকট্রোস্কোপি দিয়ে উইকিপিডিয়াতে চলে যাওয়া, আরো কিছু কিছু আর্টিকেল আছে আমি দেখছি, কিন্তু খুব সুন্দরভাবে কিছু নাই আর কি, সেই জন্য আমি ওর ভিতরে আর যেতে চাচ্ছি না, এইটুকু শিখলেই হবে। নেক্সট হলো আমরা যদি সামারি অন ইউভি অ্যান্ড আইআর, এই দুটা স্পেকট্রোস্কোপি চ্যাপ্টার আমরা প্রথমে দিয়েছিলাম যে আমার ফার্স্ট যেটা তোমার পাওয়ার পয়েন্টে দিয়েছিলাম যে স্পেকট্রোস্কোপি অ্যানালিটিক্যাল টুলস,
সেখানে সব মেথডগুলোর প্রিন্সিপল বলছি, স্পেকট্রাম দেখাইছি, তাদের অ্যাপ্লিকেশন বলেছি, কেমিক্যাল মেথডের সঙ্গে কম্পারিজন করছি। তো স্পেকট্রোস্কোপিক মেথড হলো মোস্ট রিলায়েবল এবং স্যাম্পল কম লাগে এবং স্যাম্পল রিকভার করা যায়। কিন্তু তারপরে আবার আমরা ইউভি এবং আইআর দুটো চ্যাপ্টার ইন ডিটেল পড়লাম। আমরা যদি সামারি করি, দেখো ইউভি যদি ল্যামডা ম্যাক্স রেঞ্জ হলো 200 থেকে 400 ন্যানোমিটার ইজ দ্য রেঞ্জ অফ ইউভি। আর আমাদের আইআর এর যে রেঞ্জ, সেটা রেঞ্জ অফ এই যে নিউ বার at 4000 to 400 centimeter inverse used for IR. IR এর অনেক রেঞ্জ আছে, 12,500 পর্যন্ত আছে। সেগুলো IR এর প্রচুর মেডিকেল অ্যাপ্লিকেশন আছে, সেগুলো না, আমরা শুধু এই রেঞ্জের অ্যাপ্লিকেশনটা ইউজ করি ফর অ্যানালিটিক্যাল পারপাস। The fundamental equation absorbance is equal to log I0 by I is equal to epsilon CL, concentration এবং length of যে সেল, এইটা এই ইকুয়েশনটা হলো যেটা তোমার বিয়ার লম্বার্টস ল থেকে আসে। আর ফান্ডামেন্টাল ইকুয়েশন ওটা হলো মিউ বার ইজ ইকুয়াল 1 বাই টুয়াইস পাই 6 স্কোয়ার রুট অফ কে বাই মিউ রিডিউস মাস। যেটা ইকুয়েশনগুলো কিন্তু সব স্পেকট্রোস্কোপিক ফান্ডামেন্টাল জানতে হবে তোমাদের। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট হলো ডিউ টু অ্যাবজর্পশন অফ ইউভি লাইট ইলেকট্রনিক ট্রানজিশনস অকার and the plot of absorption versus lambda max is an UV spectrum. এখানে দেখানো আছে, দেখো অ্যাবজর্বেন্স আর 200 থেকে 400 পর্যন্ত ইন ন্যানোমিটার। আর ডিউ টু অ্যাবজর্পশন অফ আইআর রেডিয়েশন ভাইব্রেশনাল ট্রানজিশন অফ কেমিক্যাল বন্ড বিটুইন অ্যাটমস টেক্স প্লেস উইথ চেঞ্জ অফ ডাইপোল মোমেন্ট and the plot of percentage of transmittance versus wave number is the IR spectrum. First হলো percentage of transmittance, নিচের দিকে আসবে। আর যদি আমরা পার্সেন্ট অফ অ্যাবজর্বেন্স করি, সব নিউমেরিক্যাল ভ্যালু সেম থাকবে, এটা উপরের দিকে যাবে, ঠিক রমন স্পেকট্রামের মতো দেখা যাবে। এটা খেয়াল করে, এই জিনিসটা কিন্তু ইভেন আমাদের ইন্টারমিডিয়েটের বইও এখন দিয়ে দিয়েছে, আইআর এর পরে আছে, এমআরআই এর পরে আছে। সেজন্য এখন ইন্টারমিডিয়েটে যারা পড়ে তারাও এটা জানে যে আইআর দুইভাবে প্লট করা যায়। ওকে, 3 নম্বর পয়েন্ট হলো ল্যামডা ম্যাক্স ভ্যালু ইজ অ্যাফেক্টেড বাই এ নাম্বার অফ ফ্যাক্টরস লাইক, প্রথমে হলো কনজুগেশন। কনজুগেশন লিডস টু ইনক্রিজ অফ ল্যামডা ম্যাক্স ভ্যালু। কনজুগেশন যদি খুব বেশি হয়ে যায়, তাহলে ইউভি রেঞ্জ থেকে আমরা ভিজিবল রেঞ্জে চলে আসি। যেমন কোনো জিনিস কালার যখন হয়, যেমন আমরা ভিটামিন এ দেখি, ক্যারোটস দেখি, এগুলো অনেকগুলো ডবল বন্ধ আছে, এই জন্য ল্যামডা ম্যাক্স বাড়ে। কিন্তু তুমি যদি কম্পেয়ার করো আইআর এর সাথে, তাহলে কনজুগেশন লিডস টু ডিক্রিজ অফ এই যে সিএক্স ভ্যালুস, একদম বিপরীত। আর জিওমেট্রি অফ কার্বন কার্বন ডাবল বন্ড, সেটা আমাদের ইফেক্ট আছে, ট্রান্স আইসোমার হ্যাজ হায়ার ল্যামডা ম্যাক্স ভ্যালু দেন দ্যাট অফ সিজ আইসোমার। আর ওইখানে ইন্ডাকটিভ ইফেক্ট যদি মাইনাস ইফেক্ট যদি হয়, ইনক্রিজেস দি সিএক্স স্ট্রেচিং ভাইব্রেশন ভ্যালু। ইন্ডাকটিভ ইফেক্ট ডোমিনেটস ওভার মেসোমারিক ইফেক্ট। মেসোমারিক ইফেক্টকে অনেক সময় বলা হয় রেজোনেন্স ইফেক্ট। এই দুটো ইফেক্টের ফলাফল আছে। তো সেখানে এই ইন্ডাকটিভ ইফেক্টটা এবং মেসোমারিক ইফেক্টটা দুটোই ভ্যালু নির্ণয় করে, আর এইখানে আমাদের শুধু জিওমেট্রি করে। আর হাইড্রোজেন বন্ডিং লোয়ার্স ল্যামডা ম্যাক্স ভ্যালু, ওখানেও কিন্তু হাইড্রোজেন বন্ডিং ওই সেম লোয়ার দি ভ্যালু, এটা মিল আছে। সলভেন্ট পোলারিটি, সলভেন্ট পোলারিটি শিফট ল্যামডা টু পাই স্টার ট্রানজিশন টু ব্লু শিফট, মানে ব্লু শিফট মানে ভ্যালু কমে যায়। whereas pi to pi star a red shift, এটা আমরা ডায়াগ্রাম দেখে পড়ানো হয়েছে ইউভি চ্যাপ্টারে। Geometry of carbon-carbon double bond plays important role. Trans acid has lower value than that of cis value. এখানে ভ্যালুগুলো দেওয়া আছে এবং গত লেকচারে আমরা এক্সপ্লেন করছিলাম যে ট্রান্সফর্মের মধ্যে যেহেতু একই প্লেনে থাকা, এই জন্য কনজুগেশন ইফেক্ট কাজ করে কার্বনিল গ্রুপের পরে, সেই জন্য এটা কম। কিন্তু সিজে যেহেতু কার্বনিল গ্রুপটা একটু প্লেনের থেকে উপরে উঠে যায় স্টেরিক গ্রাউন্ডে, সেই জন্য ওর ভ্যালু বেশি, 2 সেন্টিমিটার ইনভার্স। নেক্সট 5 নম্বর বলা হচ্ছে ইউভির ক্ষেত্রে দেয়ার ইজ উডওয়ার্ড ফিজার রুল
for calculation of lambda max values of conjugated diene and dienons. কিন্তু ওই ধরনের আমাদের এখানে ওইভাবে কোনো আয়ার ওইভাবে রুল নাই। সলভেন্ট পোলারিটি হ্যাজ নো ইফেক্ট অন সি ল্যামডা ভ্যালু, ওটা আগে যেমন বললাম এটার সঙ্গে এটার কোনো মিল নাই। আর 6 নম্বর আমরা বলতেছি দেয়ার ইজ নো এম্পিরিক্যাল রুল ফর ক্যালকুলেটিং দি সিএক্স স্পেসিং ভ্যালু। UV has limited applications like detection of chromophoric group, conjugation, cis-trans isomerism study, keto-enol tautomerism study, আর সবচেয়ে বড় ব্যবহার হলো কোয়ান্টিটিভ অ্যানালিসিস, যেটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যে কোনো ড্রাগ মলিকুলের কত পার্সেন্টেজ আছে বা একটা ট্যাবলেটে কত মিলিগ্রাম আছে এটা বের করা হয় ওই যে তোমার বিয়ার ল্যাম্বার্টস রুল অনুসারে। এটা এইগুলো কিন্তু আয়ার হ্যাজ ওয়াইড applications in structure elucidation of molecule by detection of functional group, যেমন তোমার ইউভিতে ক্রোমোফোরিক গ্রুপগুলো কার্বনিল, তারপরে বেনজিন বা কার্বন কার্বন ডবল বন্ড এগুলো পাইবা, কিন্তু অন্য অন্য যে ফাংশনাল গ্রুপ আছে, লট অফ ফাংশনাল গ্রুপ, ওএইচ গ্রুপ, এগুলো ইউভিতে কিচ্ছু করবে না। কিন্তু আইআরএ all functional groups can be detected by the study of age, hydrogen bonding, study of keto-enol tautomerism, study of chemical reaction, study of conformational analysis, study of complex molecules, detection of impurities. But IR has limited quantitative analysis. IR quantitative analysis এর ক্ষেত্রে ব্যবহার হয় না বললেই চলে, এটা আমি উল্লেখ করি নাই, সেটা খুব লিমিটেড ইউজ। ওটা একটু জানলে হবে যে কোয়ান্টিটেটিভ অ্যাপ্লিকেশনে আয়ার নট রিলায়েবল, এটা বিরাট তফাৎ। ওখানে যেমন কোয়ান্টিটিভ অ্যানালিসিস ভেরি রিলায়েবল মেথড ইউভি যদি ক্রোমোফোরিক গ্রুপ থাকে সে মলিকুলের ক্ষেত্রে, কিন্তু আয়ার সেখানে enantiomers cannot be distinguished by UV. Similarly, এখানে আয়ারও তাই, enantiomeric pairs cannot be distinguished by IR. enantiomer তো তোমরা জানো, ইয়েতে পড়ছো, গত কোর্সে পড়ছো যে তোমার যেমন ল্যাকটিক অ্যাসিড প্লাস বা মাইনাস ল্যাকটিক অ্যাসিড, গ্লিসারালডেট প্লাস মাইনাস, তাদের শুধু অপটিক্যাল রোটেশন ভিন্ন, কিন্তু তাদের একে আর একটা মিরর ইমেজ, ফাংশনাল গ্রুপ সেম, শুধু বিপরীত দিকে এক জায়গায় আছে, এই কনফিগারেশন ভিন্ন আর কি। That cannot be distinguished. আচ্ছা, মিথানল is a good solvent for UV, but IR is the best technique for identity of organic molecules, especially with fingerprint region value. এটা আর একটা IR এর এক্সট্রা পয়েন্ট। আর ওই 8 নম্বর যেটা ইউভিতে বলছি, এখানে 10 নম্বরে বলা আছে মিথানল ইজ নট এ, এটা বলা হলো যে আগেই বলছি নট এ গুড সলভেন্ট ফর আয়ার, কারণ হলো ওএইচ গ্রুপ তোমার হাইড্রক্সি মলিকুল থেকে আসছে নাকি, সেই জন্য মিথানল ইউজ করা হয় না আয়ারে। তাহলে মোটামুটি ভাবে এতগুলো পয়েন্ট, সব কিছু পয়েন্টগুলো আমি এখানে সামারাইজ করছি ফর ইউর ইজি রিডিং, যে এই পয়েন্টগুলো যদি মনে রাখো তারপরে ইউভি আয়ার আলাদা আলাদাভাবে চ্যাপ্টারগুলো পড়ো, তাহলে এই দুই চ্যাপ্টারের খুব সুবিধা হবে। এখন আমাদের নেক্সট কাজ হলো ডেফিনেটলি পরীক্ষা দেওয়া। তো সেই পরীক্ষাটাই আমি কোশ্চেন দিয়ে দিয়েছি। আমি থার্ড ইয়ারে যে ওদের পরীক্ষা নিয়েছি, ওরা মার্শাল্লাহ সবাই দেখলি যে ডেইলি 10-15টা করে অ্যান্সার শিট আসছে এ পর্যন্ত। আমার মনে হয় মোর দেন 50-60% অ্যান্সার শিট পেয়ে গেছে, ওরা পোস্ট করে দিচ্ছে, তোমরা পোস্টে করবা, কারণ ইমেলে করলে আমি তো এগুলো প্রিন্ট নিতে পারবো না এবং এটা খাতা দেখাও মার্কিং করা সম্ভব হবে না, তোমাদের এই 15-20 টাকা খরচ করতে হবে। আমি দেখলাম যে সবারই এই 15 টাকার 3টা 5 টাকার স্ট্যাম্প লাগানোই আমি পেলাম বেশি। তো এটা তোমাদের থার্ড ইয়ারের যে স্টিরিও কেমিস্ট্রি আমরা বড় অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম পুরা চ্যাপ্টারের পরে, এখানে হলো সিলেক্টিভ, ঠিক তোমার সিটি মডেলের 20 মার্কের, 20 মার্কের মধ্যে দেখো 10 মার্ক হলো ইউভিতে, 10 মার্ক হলো আয়ারে। এগুলো স্যাম্পল
কোশ্চেন পরীক্ষা ধরনের এই ধরনের আসতে পারে, এই জন্য এটা প্র্যাকটিস করানো এবং তোমাদের অ্যান্সার শিটগুলো যখন ফেরত দেবো তোমাদের পরীক্ষা ফাইনাল পরীক্ষার সময় কাজে লাগবে। অ্যান্সারগুলো এইভাবে রেডি করা ইংলিশে, কেন আমরা অনেক সময় স্পেকট্রোস্কোপি কিন্তু মোস্টলি লেকচার বাংলায় না, ইংলিশে, বাংলায় কম। তো যেটুকু বাংলা আবার আছে সেগুলো তোমার এই ইংরেজি করাটাও তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে না, কারেকশন হয়ে যাবে। দেখো ফার্স্ট কোশ্চেন, এক্সপ্লেন দি ফলোইং: chromophore and oxochrome, red shift and blue shift, charge transfer complex। এইখানে আমি আর ওইটা লিখি না, এনি টু, তুমি বুঝে নাও যে 2+2 4 মাস, সুতরাং তুমি যে কোনো দুইটা লিখতে পারো। আর যদি তিনটাই লেখো যে আমার ইংরেজিটা কারেক্ট হয়ে থাক, অসুবিধা নাই, আমি ওই 4 মার্ক ফুল ধরে দিব আর কি, তিনটা লিখলেও 4 মার্ক ফুল করবো। 2 number question, how many electronic shifts are possible in carbonyl compounds on irradiation of UV light? কয়টা ইলেকট্রনিক ট্রানজিশন হবে? Discuss the role of polarity of solvent on this ES মানে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি আর কি, গিভিং ডায়াগ্রাম দিয়ে সুন্দর করে সলভেন্ট পোলারিটির ইফেক্টটা ডিসকাশন করবা। এনার্জি ডায়াগ্রামে বুঝবে যে কোথায় এই গ্যাপ কম, সেই জন্য গ্যাপ কম হলে ল্যামডা ম্যাক্স বেশি হবে, এটা ডিসকাশন। এটা হলো 1 নম্বর, হলো যে কয়টা ইলেকট্রনিক ট্রানজিশন হবে তার জন্য 1, আর ওই ডায়াগ্রামিং ডিসকাশনের জন্য 2-3 মার্ক। তারপরে বিখ্যাত উডওয়ার্ড রুলের অ্যাপ্লিকেশন দুইটা কম্পাউন্ড, একটা হলো তোমার ডাইনাজাল আর ডায়নোনাসিল। ক্যালকুলেট দি ল্যামডা ম্যাক্স ভ্যালু অফ দি ফলোইং কম্পাউন্ড, 1.5 করে 3 মার্ক, 1.5 করে কারেক্ট হতে হবে। তোমাদের আগেই বলি সব কিন্তু ইউনিট লিখবা, ল্যামডা বেস ভ্যালু অত, ইনক্রিমেন্ট ফর দিস লিখে সবগুলো কিন্তু নানোমিটার, ফাইনালি টোটাল ল্যামডা ম্যাক্স ইজ ইকুয়াল টু দিস লিখতে হবে। 4 নম্বর কোশ্চেন হলো the CH stressing appears at 3000 centimeter inverse. What will be the del CD at stressing vibration of CD? এটা এই অঙ্কটা তোমরা করে বুঝবা যে এই যে মাস বেড়ে গেল, ওই যে ফান্ডামেন্টাল ইকুয়েশন ইউজ করবা, করে এই অঙ্কটা করবা, 2 মাস। Discuss the factors affecting carbonyl stressing, giving example। এখানে অনেকগুলো ফ্যাক্টর ডিসকাশন করা হয়েছে, সেগুলো সব লেখবা। 5 নম্বর, how will you differentiate the following with the help of IR? একটা হলো অর্থো নাইট্রোফেনল, আর একটা হলো ফিউমারিক অ্যাসিড আর ম্যালিক অ্যাসিড। স্ট্রাকচার একবার ফিউমারিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড, তারপরে কি কারণ, কোথায় হাইড্রোজেন বন্ডিং কিনা, কোনোটাই এই তোমার স্টেরিক হিন্ড্রান্স আছে কিনা, এগুলো তো আগে পড়ানো হয়েছে সব মলিকুল উদাহরণ ধরে, লিখবা সুন্দর করে। আচ্ছা, হাউ ক্যান ইউ লোকেট দি কার্বন কার্বন ডবল বন্ড ইন দিস স্টেরয়েড মলিকুল, যেখানে ডবল বন্ড কার্বন হলো 7 এবং 8-এর জায়গায়, এইখানে এটা হলো 2 মার্ক। আর হাউ ক্যান ইউ মনিটর দি রিয়াকশন, এখানে নাইট্রালকে অ্যাসিড কি বলে মিনারেল অ্যাসিড ওয়াটার দিয়ে হাইড্রোলিসিস করা আছে, রিয়াকশন করা আছে, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে মানে আসলে প্রোডাক্টটা আগে লেখবা, লেখার পরে আয়ারে কিভাবে তুমি ডিফারেন্সিয়েট করবা, রিয়াকশনটা যে হয়েছে কিনা বুঝবা কেমন, তোমার নাইট্রাইল গ্রুপের আয়ার ভ্যালু কত, ওগুলো সব লেখবা। কার্বন কার্বন ডবল বন্ড অফ বেনজিনের কত, মিথাইলের সিএইচ স্টেশন কত, ডিটেল লেখবা স্টার্টিং ম্যাটে। আবার প্রোডাক্টের সেটাও লেখবা, সুন্দর করে লেখবা, পারলে ছবি এঁকে দেবা, বেশি ভালো সুন্দর হবে। নাও সাবমিট দি অ্যান্সার বাই পোস্ট। আমার নাম লেখবা পুরা, আমি এখানে জায়গা কম বলে এমআরআই লিখছি শুধু। 8/17 ব্লক সি, ফ্ল্যাট হলো A1, লালমাটিয়া, ঢাকা 1207। যদি তোমরা এই কুরিয়ার সার্ভিসে করতে চাও তাহলে টেলিফোন নম্বর লাগবে 01712099544। সাবমিট দি অ্যান্সার বাই পোস্ট উইদিন 3 days। তার মানে কালকে পরশুর মধ্যে তোমরা পোস্টে ফেলাই দেবা।
এটা করতে আর কয় ঘন্টা লাগবে, রেডি করতে সব অ্যান্সার শিট আছে, সুন্দর করে গুছিয়ে লিখবা। এখন যে সময়টুকু আছে আমরা একটু যাব এই যে স্ট্রেসিং ভাইব্রেশন হয় এগুলো একটু সুন্দরভাবে আমরা দেখাই। দেখো, ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি এখানে এইভাবে তোমরা সার্চ দিয়ে বের করতে পারবা। এখানে সুন্দরভাবে সব বলা আছে, আমরা শুধু ছবিগুলো দেখাতে চাচ্ছি। দেখো, এই যে 3D amination of the symmetric stressing of CH bonds of bromo ethane, দেখছো? এখন যে আল্লাহ বলছে যে পৃথিবীর সব বস্তুই আল্লাহ জিকির করে, এটা দেখে কি মনে হয়? আমরা যে মনে করি একটা মলিকুল এটা চুপচাপ রয়েছে, কিন্তু বিজ্ঞান তো প্রমাণ করছে যে অলওয়েজ ভাইব্রেটিং। ভাইব্রেটিং মানে আল্লাহর কথা স্বীকার করতেছে, গুণগান করতেছে। পাখি যেমন করে, উদ্ভিদ করে, সবকিছু করে, মলিকুল সেও করতেছে। এখন নেক্সট ছবিগুলো আরো দেখো কি মজা। দেখো, এখানে সিমেট্রিক স্ট্রেসিং হলো হলুদ থেকে দুইটা বাইরের দিকে যাচ্ছে, আর অ্যাসিমেট্রিক হলো একবার এটার দিক থেকে যাচ্ছে, একটা ওই দিক থেকে আসতেছে। এটা যে প্রাইমারি অ্যামিনো গ্রুপের স্ট্রেসিং সিমেট্রিক এবং অ্যাসিমেট্রিক, সেখানে অ্যাসিমেট্রিক স্ট্রেসিং এর ভাইব্রেশন হলো বেশি, 3450 মতো, আর ওটা হলো 3300 মতো, এরকম। এগুলো বুঝতে হবে। আচ্ছা, তারপরে যে বেন্ডিং এর দিকে যখন যায় তখন হলো দেখো, একটা হলো সিজারিং। সিজারিং মানে আমরা যে কাইসি যেমন টিপ দেয়, দিলে দুটো মুখ একদিকে সামনাসামনি এসে কাটে না, সিজারিং কাশি আর কি। আর একটা হলো রকিং, আর একটা হলো ওয়াগিং, আর একটা হলো টুইস্টিং। তার মানে 4 রকমের আছে হলো বেন্ডিং ভাইব্রেশন। আর ওইটা হলো অ্যাসিমেট্রিক ভাইব্রেশন, হলো ওই সিমেট্রিক এবং অ্যাসিমেট্রিক। এইভাবে অল এলং এরকম ভাইব্রেটিং করতেছে। যখনই আমি আয়ার রেডিয়েশন দিব তখন সাংঘাতিক ভাবে বেড়ে যাবে। এখন হুকস ল যেটা ফিজিক্সে পড়তো যে উইদিন ইলাস্টিক লিমিট, তাহলে যাতে ভেঙে একদম বের হয়ে না যায় অ্যাটম গুলো, ওই লিমিটের মধ্যে যখন বেড়ে যায়, সেইটা কতটুকু এনার্জি ট্রান্সমিটেন্স হলো আর অ্যাবজর্পশন করলে সেটা প্লট করলে আমরা আয়ার স্পেকট্রাম পাই। আমরা এখন নিচে দেখো প্র্যাকটিক্যাল আয়ার স্পেকট্রাম সম্বন্ধে বলা আছে। তারপরে কিভাবে স্যাম্পল প্রিপারেশন করে গ্যাস স্যাম্পল করা যায়, লিকুইড স্যাম্পল করা যায়, সলিড স্যাম্পলের কেভিআরই করা যায়। এগুলো যখন তোমার প্র্যাকটিক্যাল না করবা, প্র্যাকটিক্যালে তো তোমাদের কোর্সে অ্যালাউ করে না, যখন থিসিস করবা, যারা সুযোগ পাবা থিসিস করার, তো মৌলানা ভাসানী তো আয়ার আছে, এগুলো নিজেরা রেকর্ড করলে অনেক কনফিডেন্স বাড়ে, যে নিজে রেকর্ড করলে বাহ কি সুন্দর, আমার মলিকুলে কি কি ফাংশনাল গ্রুপ আছে দেখি তো, স্ট্রাকচার কি। তো এখানে এই যে এফটিআর কথা বলতেছিলাম, এখানে যে ফোরিয়ার ট্রান্সফর্ম যে আইআর স্পেকট্রোস্কোপি যেটা বলছিলাম, যে এটা কম্পিউটারের সাহায্যে একটা প্রোগ্রামের মাধ্যমে স্পেকট্রাম গুলো, এই যে প্রথমে এখানে দেখা যাচ্ছে যে এরকম আসে, তারপরে যখন তুমি কম্পিউটারে একটি প্রোগ্রামে চলে যাও তখন স্পেকট্রাম হিসাবে রেকর্ড হয়, এবং 1 সেকেন্ডের মধ্যে একটা আয়ার ব্যান্ড চলে আসে, এবং কয়টা স্ক্যানিং করলে সুন্দরভাবে। তো এগুলো একটু তোমরা পড়ে নিবা আর কি। তো ইনফ্রারেড মাইক্রোস্কোপিও আছে, নানান ব্যবহার আছে, এগুলো অত আমাদের দরকার নেই, আমাদের স্ট্রাকচার রিলেটেড। আদার মেথডস ইন মলিকুলার ভাইব্রেশন স্পেকট্রোস্কোপি, এটা একটু চোখ বলাই নিব। অ্যাবজর্পশন ব্যান্ডস দেখো, এই আমি যেটা বলছিলাম, এখানে আরো সুন্দর কালার করে দিয়েছে, যেটা কতগুলো রিজিয়ন আছে। একটা হলো NH OH, আর একটা হলো 3000-এর কাছে CH, আর অ্যালিফ্যাটিকের CH-টা ওই 2800-2900 ওখানে। মাঝখানে সবচেয়ে বড় হলো এই যে এই জায়গাটা, কার্বন ডবল বন্ড নাইট্রোজেন, কার্বন ডবল বন্ড সালফার, কার্বন ডবল বন্ড নাইট্রোজেন, কার্বন ট্রিপল ডবল বন্ড ট্রিপল বন্ড নাইট্রোজেন, কার্বন ট্রিপল বন্ড কার্বন, আর সবচেয়ে বড় হলো যে কার্বন ডবল বন্ড নাইট্রোজেন, কার্বন ডবল বন্ড কার্বন, এবং কার্বন ডবল বন্ড অক্সিজেন। তো এখানে অ্যালডিহাইড, কিটোন আছে, অ্যামাইড আছে, অ্যাসিড আছে, অন্যান্য ডেরিভেটিভ। আর ডান পাশে যেটা 1500 থেকে নিচের দিকে, এখানে যেমন হ্যালোজেনেটেড কম্পাউন্ড আছে, ইথার্সের আছে, অর্গানোমেটালিক গুলো 200 পর্যন্ত আছে।
এবং ফিঙ্গারপ্রিন্ট রিজিয়ন হলো এই অংশে। তাহলে এই হলো মোটামুটি। এখানে ফাংশনাল গ্রুপে এখানে দেখো অ্যারো দিয়েছে 1500-র উপরে, আর ফিঙ্গারপ্রিন্ট রিজন হলো লেস দেন 1500 থেকে নিচের দিকে, ইত্যাদি ইত্যাদি। ইউজ অ্যান্ড অ্যাপ্লিকেশন এখানে আইআর এর দেখো। আমরা তো এতক্ষণ এই কোর্সে যা পড়লে তোমরা আমার পাওয়ার পয়েন্ট থেকে এবং এই ডিসকাশন থেকে, এইখানে এইখানে আরো কিছু আছে, চোখ বলে নেনোয়া পলিমার কেমিস্ট্রিতে ইউজ করে। তারপরে যে এক ভদ্রলোক ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সায়েন্টিস্ট ইউজেস পোর্টেবল নিয়ার ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি ডিভাইস টু ডিটেক্ট পটেন্সিয়াল ইলিগাল সাবস্টেন্স আছে কিনা, তাহলে ওরা ধরে ফেলতে পারে। তারপরে আইসোটোপ ইফেক্টের কথা তো ওই আমি বলছিলাম যে ইকুয়েশনের সাথে একটা অঙ্ক তোমাদের আজ করতে দিলাম, ওই যে ফর্মুলা এখানে দেওয়া আছে। অক্সিজেন দিয়ে করতে পারো, কার্বন কার্বন দিয়ে করতে পারো, আমরা সিএইচ এবং সিডি দিছি। তারপরে 2 ডাইমেনশনাল আয়ার স্পেকট্রোস্কোপি, সেটাও হতে পারে। এটা 2 ডাইমেনশনাল আয়ার আমরা এখন এটা বলতে চাচ্ছি না, এই জন্য যখন এনএমআর পড়াবো 2 ডাইমেনশনাল বলতে কি বুঝি আমরা, দুই দিকে ভ্যালু করি, একটা হলো নিউমেরিক্যাল ভ্যালুর দিকে, আবার অন্য দিকে ভার্টিক্যালি এবং হরাইজন্টালি যখন হয় তখন সেটা 2D বলি আর কি। তো এখন এই যে এখানে ওই যে এনএমআর এর কথাই আছে, 2D কোজি এসব আমাদের সিলেবাসে আছে, আমরা পড়বো, তখন এগুলো সম্বন্ধে তোমাদের আইডিয়া হবে। এখন এইখানে তুমি যদি আরো ডিটেল জানতে চাও, অ্যাপ্লাইড স্পেকট্রোস্কোপি এই সমস্ত জায়গায় সার্চ দিলে তুমি পেয়ে যাবে। আবার এখানে ব্যাক করো তো, হ্যাঁ। এখানে দেখো অনেক জিনিস, অনেক জিনিস আছে দেখো। এই যে ভিডিও আছে, এখানে ভিডিও দেখাচ্ছি না, তোমরা ইচ্ছা করলে পড়বা। দেখো আয়ার ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি ইন্ট্রোডাকশন প্রিন্সিপল, তারপরে এইখানে আছে এটা 54 মিনিট বড়, এগুলো ইন্ডিয়ান বক্তাই ডান পাশের ছেলেটা। আর নেক্সট আছে দেখো ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি এমএসসি কেমিস্ট্রি, এগুলো পড়তে পারো। ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি কেমিস্ট্রি লিভার টেক্সট এটা। তারপরে দেখো অনেক ইয়ে দেওয়া আছে, তোমার ইমেজ দেওয়া আছে। ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি কেমিস্ট্রি লিভার টেক্সট, আয়ার স্পেকট্রাম টেবিল চার্ট, ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি সিস্টেম কেমিস্ট্রি, তারপরে কার্বন সিএইচ চ্যাপ্টার 13 আয়ার স্পেকট্রোস্কোপির উপরে ডিটেল আছে। এইগুলো আমার লেকচারের সঙ্গে যদি তোমরা একটু মিলিয়ে পড়ো, তাহলে মাশাআল্লাহ তোমরা একেবারে পিএইচডি না হলেও এমফিল হয়ে যাবে আর এই সাবজেক্টে। এখন আমাদের সময় মোটামুটি একটা বের করো তো দেখি, এটা না, ধরো এটা বের করো। হ্যাঁ, আর একটা আমরা একটু সার্চ দিয়ে দেখি। দেখো এখানে সব জিনিস অনেক কথা বলা আছে ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি সম্বন্ধে, নিচে দিতে থাকো, থিওরি দেওয়া আছে, তারপরে দাও। এইভাবে নিয়ে তোমরা নিজেরা জ্ঞান। আচ্ছা এই হলো আমাদের দেখো মেশিনটা দেখো, ব্রুকারের মেশিন এরকম। একটা এফটিআইআর এই 30 থেকে 35 লাখ টাকা দাম আর কি। কিন্তু সমস্যাগুলো হলো যে আমাদের আইআর মেশিন বলো, যে কোনো ইলেকট্রনিক মেশিন হলো, প্রথমে একটা ডিহিউমিডিফাইড রুমে রাখতে হয়। আমাদের দেশে তো হিউমিডিটি বেশি, তা নাহলে নষ্ট হয়ে যায়। আর ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টগুলো নিয়মিত ব্যবহার করতে হয়, তা না হলে নষ্ট হয়ে যায়। তা আমাদের এখানে রিসার্চ আজকে বন্ধ, কালকে ধর্মঘট, ছেলেপুলে আসে না, নানান কিছু প্রবলেম। সেই জন্য অনেক সময় স্যাম্পল থাকে না, মেশিন রানিং করার দরকার লাগে, এই কন্ট্রাক্ট করতে হয় ভালো করে। এই যে কন্ট্রাক্ট না করতে পারলে যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়। তো আমরা আজকে এই বলে শেষ করতেছি। আশা করি তোমরা যথেষ্ট নলেজ সংগ্রহ করলে 2 চ্যাপ্টারে। অ্যান্সার শিট তোমরা পাঠিয়ে দেবা। আর আগামী সপ্তাহে ক্লাসের আগে আমরা মাস স্পেকট্রোস্কোপি শুরু করব। সেখানে আমরা আগেই তোমাদের পাওয়ার পয়েন্টের লেকচারটা দিয়ে দিব। ইনশাল্লাহ আমরা ওইটার পরও আর একটা সিটি হয়ে যাবে, যাওয়ার পরে আমরা সবচেয়ে বড় জিনিস এই এনএমআর স্পেকট্রোস্কোপি শুরু করব, যেটা